আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের পরিমিতি অনুশীলনী 16.4 নিয়ে আলোচনা করছিলাম। শেষের দিকে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে বেশিরভাগই স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন না, সেগুলা তো তার মধ্যে থেকেও বাছাই করে একটা মাত্র সৃজনশীল প্রশ্ন এবং তার সাথে উদাহরণের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকের এই পর্বটা। তো অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নটা আমি এখানে সমাধান করে দেখাবো সেটা হচ্ছে 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। এটা হচ্ছে ক নম্বরের প্রশ্ন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ আর ক্ষেত্রফল দেয়া আছে, যদিও ক নম্বরের জন্য আমাদের ক্ষেত্রফলটা প্রয়োজন নাই। এক্স চলকের মাধ্যমে পরিসীমা নির্ণয় করার কথা বলেছে। আয়তক্ষেত্রের প্রস্থ যদি আমরা এক্স মিটার ধরে নেই তাহলে দৈর্ঘ্য হবে 3x মিটার, যেহেতু প্রশ্নে বলা হয়েছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে পরিসীমা হবে কি? আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানি, সুতরাং পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একটু সূত্রটা লিখে দিচ্ছি এখানে, কারণ ছোট অঙ্ক। দৈর্ঘ্য যোগ প্রস্থ, এক্স এর মাধ্যমে দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হলো x, মিটার একক মিটার। তাহলে 2 ইন্টু 3x আর x যোগ করলে হচ্ছে 4x, তারপর 4x এর সাথে 2 যদি গুণ করে দেওয়া হয় 4 দুগুণা 8, 8x মিটার। এই হচ্ছে x এর মাধ্যমে আয়তক্ষেত্রটির পরিসীমা। বন্ধুরা, খ নম্বর প্রশ্নটাতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। বর্গের যে তথ্য উদ্দীপকে দেয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত বর্গের একটা বাহু জানা দরকার। বর্গের বাহু জানতে গেলে বর্গের পরিসীমা জানা দরকার। বর্গের পরিসীমা জানতে গেলে আয়তক্ষেত্রের পরিসীমা জানতে হবে, কারণ বর্গের পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তো আমাদের এখন প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করা। আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে গেলে আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা দরকার। উদ্দীপকে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল দেয়া আছে আর হলো বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আমরা ক নম্বরে প্রস্থকে x ধরে নিয়েছিলাম, সেই হিসাবে দৈর্ঘ্য হয়েছিল 3x। আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য 3x মিটার যদি হয়, ক নম্বরে আমরা যেমনটা ধরেছিলাম, সেই ক্ষেত্রে x এর মাধ্যমে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 3x ইন্টু x, অর্থাৎ 3x স্কয়ার বর্গমিটার। ক্ষেত্রফল তো প্রশ্নে দেয়া আছে আয়তক্ষেত্রটার, সেটা হচ্ছে 1200 বর্গমিটার। তাহলে এই 3x স্কয়ার এটাকে আমরা 1200 সমান লিখতে পারি প্রশ্ন মতে। প্রশ্ন মতে 3x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1200। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3টা ডান পাশে গিয়ে 1200 সাথে ভাগ হয়ে গেলে 3 4 12 আর হচ্ছে 2টা 0, 400। তো x ইজ ইকুয়াল টু স্কয়ারটাকে ডান পাশে নিয়ে এসে রুট করে দিলাম 400। 400 এর রুট করলে পাবো হচ্ছে x ইজ ইকুয়াল টু 20। x এর মান 20। x মানে হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য তাহলে হবে এর 3 গুণ, অর্থাৎ 3 ইন্টু 20 অর্থাৎ 60 মিটার। তবে আমাদের দৈর্ঘ্য প্রস্থ এখন দরকার না হলে এটার গ নম্বরে প্রয়োজন হবে। তো আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে দিচ্ছি। সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ, আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 20 মিটার। প্রস্থ 20 মিটার আর তাহলে দৈর্ঘ্য হবে 3x, অর্থাৎ 3 ইন্টু 20 অর্থাৎ 3 20 60 মিটার। আমরা আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ পেলাম। আমাদের প্রয়োজন হচ্ছে আয়তক্ষেত্রটার পরিসীমা। পরিসীমা আমরা ক নম্বরে x এর মাধ্যমে পরিসীমা নির্ণয় করেছিলাম 8x। তো সেখানে 8x এ
এক্স এর মানটা বসিয়ে দিলে সেখান থেকে পরিসীমা পাওয়া যায়। আবার যদি ইচ্ছা করো যে এখানে দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, সেই দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করে আবার পরিসীমা বের করতে পারো, যেমনটা খুশি। তো আয়তক্ষেত্রটির পরিসীমা, আয়তক্ষেত্রটির পরিসীমা ক নম্বর থেকে যে আমরা 8x পেয়েছিলাম, সেই 8x এখানেই x এর মান বসাচ্ছি। x হচ্ছে 20 আর 2 গুণে 16, 0, 160 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা এটা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা প্রশ্ন মতে এটাই, কারণ মানে উদ্দীপকের প্রথম লাইনটাই বলা হয়েছে যে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা এই 160 মিটার, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আমাদের বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। বর্গের পরিসীমা যদি 160 মিটার হয়, পরিসীমা মানে হচ্ছে 4টা বাহুর সমষ্টি। তো বর্গের সবগুলো বাহু সমান, 4 দিয়ে ভাগ করলে এক একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, 160 কে 4 দিয়ে ভাগ, 160 ডিভাইডেড বাই 4 মিটার, ভাগ করলে 4 4 16 আর হচ্ছে একটা 0, 40 মিটার। তো বের করব হচ্ছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এক বাহুর বর্গ, বা এখানে এক বাহু হচ্ছে 40, সেটার বর্গ মিটার, 4 4 16 আর 2টা 0, একটা শূন্যের বর্গ করলে 2টা 0 হয়, বর্গ মিটার। তো এই হচ্ছে খ নম্বর প্রশ্ন, যে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। সেটার ক্ষেত্রফল হচ্ছে 1600 বর্গ মিটার। 21 নম্বর সৃজনশীলের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে আয়তাকার ক্ষেত্রের বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা তৈরি করতে 25 গুণ 12.5 বর্গ সেন্টিমিটার তলা বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্রের বাইরে হচ্ছে চারদিকে 1.5 মিটার অর্থাৎ 1.5 মিটার চওড়া একটা রাস্তা তৈরি করার কথা বলা হয়েছে। আয়তাকার ক্ষেত্র, যেটা আমরা খ নম্বরে এটার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করেছিলাম, প্রস্থ হচ্ছে 20 মিটার আর দৈর্ঘ্য ছিল 60 মিটার। এর বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটা রাস্তা নির্মাণ করার কথা বলা হয়েছে, এবং সেই রাস্তা একটা ইটের তলার ক্ষেত্রফল দেয়া আছে। সেই ক্ষেত্রফল বিশিষ্ট ইট দিয়ে যদি বাধাই করতে চাই, কতগুলো ইট লাগবে বের করতে হবে সেটা। তো এই রাস্তার ক্ষেত্রফল যদি বের করি, রাস্তার ক্ষেত্রফলকে এক একটা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কয়টা ইট প্রয়োজন সেটা পাওয়া যাবে। তো আমাদের প্রথম কাজ তাহলে হচ্ছে যে ওই চারপাশে যে রাস্তা নির্মাণ করার কথা বলা হয়েছে 1.5 মিটার চওড়া, রাস্তাটার ক্ষেত্রফল কত হবে সেটা আমরা বের করব। তো রাস্তা আয়তাকার ক্ষেত্র, যেটা আমরা খ নম্বর থেকে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছিলাম 60 এবং 20 মিটার। এই ভেতরে এটা মনে করো যে সেই আয়তাকার ক্ষেত্রটা 60 আর 20 মিটার, বাইরে চতুর্দিকে হচ্ছে 1.5 মিটার চওড়া রাস্তা আছে। তো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তো প্রশ্নে উদ্দীপকে দেওয়াই ছিল 1200, সেটা লিখে নিতে পারি। আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 1200 বর্গমিটার। এখন আমরা রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং রাস্তা সহ প্রস্থ বের করব। সেই দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব। সেই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলেই রাস্তার ক্ষেত্রফল পাবো। তো রাস্তা সহ যদি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে চাই, রাস্তা সহ
রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আমি শুধু দৈর্ঘ্য লিখে দিচ্ছি, রাস্তা সহ দৈর্ঘ্য। এমনিতে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, তার সাথে দুই পাশ থেকে 1.5 যুক্ত হয়ে যাবে। তাহলে 1.5 দুইটা 1.5 যোগ করতে পারো, অথবা 1.5 ইন্টু 2 এভাবে লিখতে পারো মিটার। 1.5 দুই দিয়ে গুণ করলে হবে 3, তার সাথে 60 যোগ করে দিলে 63 মিটার। এভাবে করে রাস্তা সহ প্রস্থ বের করব। রাস্তা সহ প্রস্থ, রাস্তা সহ প্রস্থ। এমনিতে প্রস্থ হচ্ছে 20 মিটার, তার সাথে দুই পাশ থেকে 1.5 যুক্ত হয়ে যাবে, তাহলে 23 মিটার। তো রাস্তা সহ ক্ষেত্রফল হবে কত তাহলে? সুতরাং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নিচে গুণ করি, 63 আর হচ্ছে 23 গুণ বর্গ মিটার। 63 আর 23 গুণ করলে পাবো 63 ইন্টু 23 গুণ করলে পাবো 1449, 1449 বর্গ মিটার। এখান থেকে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি মাইনাস করি, তাহলে হচ্ছে রাস্তার ক্ষেত্রফল কত হবে সেটা পাবো। তো আমি একটু ওপরে জায়গা করে নিচ্ছি। আমরা এখন রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ যে ক্ষেত্রফল 1449, এই যে নিচে এটা রেখে দিয়েছি আমি। আর শুধু আয়তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল ছিল 1200, বিয়োগ করলে হবে 249 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল পেলাম। এখন হচ্ছে এই রাস্তাটা ইট দিয়ে বাধাই করার কথা বলা হয়েছে, যে ইটের তলার ক্ষেত্রফল দেয়া আছে হলো 25 গুণ 12.5 বর্গ সেন্টিমিটার। এখানে একটু এককের ঝামেলা আছে। প্রতিটি ইটের ক্ষেত্রফল, প্রতিটি ইটের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 25 আর হচ্ছে 12.5 গুণ 12.5, কিন্তু এগুলো হচ্ছে সেন্টিমিটার এককে আছে, বর্গ সেন্টিমিটার। আমি আচ্ছা, এটা তো এখন আর প্রয়োজন নাই, মুছে দিই। বর্গ সেন্টিমিটার। এখন রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের বর্গ মিটার এককে, আর এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। আমাদের দুইটাকেই একরকম একক বানিয়ে নিতে হবে, তা না হলে গুণ বা ভাগ করতে পারবো না, ভাগ করতে হবে। তো হয় এটাকে যদি বর্গ মিটার, এটাকে সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার বানাতে গেলে, আমি সেটা আগে করি নাই, আগে যদি করতে চাও কেউ, এটাকে যদি বর্গ সেন্টিমিটার বানাতে চাও, মিটার থেকে সেন্টিমিটার বানাতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তো বর্গ মিটার মানে হচ্ছে দুইটা মিটারের গুণফল, তার মানে দুইটা 100, অর্থাৎ 10,000 দিয়ে গুণ করতে হবে। বর্গ মিটার থেকে 10,000 দিয়ে গুণ করলে সেটা বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। আর এখন উল্টা কাজ, বা এভাবে করে দেখাতে পারি, 25 আর 12.5 এই দুইটা হচ্ছে সেন্টিমিটার, দুইটা মিলে গুণফল বর্গ সেন্টিমিটার হবে। তো 25 যদি 100 দিয়ে ভাগ করি সেটা মিটার হয়ে যাবে, আবার 12.5 সেটাও 100 দিয়ে ভাগ করলে সেটাও মিটার হয়ে যাবে। সেই ক্ষেত্রে এককটা হয়ে যাবে বর্গ মিটার। যেখানে ভাগ করলাম সেখানে এই লাইনটা একক পরিবর্তন হয়ে গেল। 100 দিয়ে ভাগ করলে এটা হবে হচ্ছে 0.25। 100 দিয়ে ভাগ করা সহজ, বা 10 বা 10-এর গুণিতক দিয়ে ভাগ করা খুবই সহজ। যে কয়টা শূন্য থাকে দশমিকটাকে সেই কয় ঘর বাম দিকে নিয়ে আসলেই ভাগ হয়ে যায়। গুণ এখানে দুইটা শূন্য, তাহলে দশমিকটা যেখানে আছে সেখান থেকে 2 ঘর বাম দিকে নিয়ে আসতে হবে, তাহলে হবে 0.125 বর্গ মিটার। তাহলে এটা গুণ করলে পাবো কত?
0.25, 0.25 আর হচ্ছে 0.125 গুণ করলে হবে 0.03125, 3125। এখানে কিন্তু দশমিকের পর ঘর কম নেওয়া যাবে না, কারণ এখানে 5 ঘরই আসছে। যদি এখানে কম নেই তাহলে পরবর্তী হিসাবে সেটা অনেক বড় পার্থক্য তৈরি করবে। তো এটা আমরা প্রত্যেকটা ইটের ক্ষেত্রফল বের করলাম। আমাদের দরকার হচ্ছে যে এই মাপের কয়টা ইট প্রয়োজন এই রাস্তাটা বাধাই করতে। তাহলে ওই রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই সেটা পাওয়া যাবে। তো আমরা লিখতে পারি যে ইটের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, রাস্তা তৈরি করতে ইটের সংখ্যা। সুতরাং রাস্তা তৈরিতে ইটের সংখ্যা। রাস্তার ক্ষেত্রফল 249, তাকে ভাগ করব 0.03125, ভাগ করে যা হবে এত টি। আর এটা ভাগ করলে হবে কত? 249 কে ভাগ করব 0.03125 দিয়ে, ভাগ করলে পাওয়া যাবে 7968, 7968, 7968 টি। তো ওই রাস্তাটা বাধাই করতে গেলে 7968 টি ইটের প্রয়োজন। বন্ধুরা, ভিডিওর শুরুতেই যেমনটা বলছিলাম যে অনুশীলনী একটা সৃজনশীল আর হচ্ছে উদাহরণ 31 নম্বর উদাহরণ, এই দুইটা হচ্ছে আজকের ভিডিওর বিষয়। তো 31 নম্বর উদাহরণটাতে যাচ্ছে এখন। প্রশ্নটা হলো যে ঢাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। বাক্সটির ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 262 বর্গ সেন্টিমিটার এবং বাক্সের পুরুত্ব সমান। ক নম্বর প্রশ্ন, বাক্সটির আয়তন নির্ণয় করো। বাক্সটার আয়তন মানে বাক্সটা কতটুকু জায়গা দখল করে আছে। বাক্সের বাইরের মাপ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে 10, 9 আর হচ্ছে 7 সেন্টিমিটার। তো আয়তন এর সূত্র আমরা জানি, আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এগুলো গুণ করে দিলেই আয়তন পাওয়া যাবে। ক নম্বর প্রশ্নটা খুবই সহজ, বাক্সের বাইরের মাপগুলো লিখে নিয়েছি, এখন বাক্সটির আয়তন বের করতে হবে। আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তো সূত্র ইচ্ছা করলে লিখতে পারো। আমি মানগুলো বসিয়ে হিসাব করে দিচ্ছি, 10 গুণ 9 গুণ 7। এগুলো যেহেতু সেন্টিমিটার একক আছে তাহলে আয়তনের একক হবে হচ্ছে ঘন সেন্টিমিটার, অর্থাৎ কিউবিক সেন্টিমিটার লিখতে পারো। এগুলো গুণ করলে 7 9 63 আর 10 গুণ করলে 6 3, একটা 0 হয়ে যাবে, 630 কিউবিক সেন্টিমিটার। এই ছিল ক নম্বর প্রশ্নটার উত্তর। ক নম্বর দেখতে পাচ্ছ খুব সহজ একটা প্রশ্ন। খ নম্বর যে প্রশ্নটা আছে এখানে সেটা অনুশীলনীতে এরকম একটা অঙ্ক আমরা করেছি, তারপরেও এটা করার কারণ হচ্ছে এটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমার কাছে মনে হয় সৃজনশীল হিসাবে। তো খ নম্বর প্রশ্নটা হচ্ছে যে বাক্সটার দেওয়ালের পুরুত্ব নির্ণয় করো। ঢাকনা সহ বাক্সের বাইরের মাপ দেয়া আছে, কাঠ দিয়ে যেহেতু তৈরি তো কাঠের তো একটা পুরুত্ব থাকবেই। পুরুত্ব থাকার কারণে ভেতর থেকে যখন বাক্সটা পরিমাপ করা হবে তখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো বাইরের যে মাপ দেয়া আছে তার থেকে কম হবে, কারণ কাঠের যে পুরুত্ব সেগুলো দুই পাশ থেকে বাদ যাবে, বাদ গিয়ে হচ্ছে ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাওয়া যাবে। তো বের করতে বলেছে বাক্সটার দেয়ালের পুরুত্ব কত, অর্থাৎ কাঠের যে পুরুত্ব সেই পুরুত্বটাই নির্ণয় করতে বলেছে। সেখানে আমাদের ক্লু দেয়া আছে যে বাক্সটার ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 262 বর্গ সেন্টিমিটার। বাইরের মাপ দেয়া আছে যেগুলা, সেগুলো থেকে আমরা হচ্ছে যে বাক্সটার পুরুত্ব বের করতে বলেছে, বাক্সটার পুরুত্ব আমরা ধরে নিতে পারি। এটা এখন খ নম্বর। এগুলো বাইরের মাপ, এগুলো তো আছেই। এখন বাক্সটার পুরুত্ব আমরা ধরে নেই, মনে করি বাক্সটির কাঠের পুরুত্ব, বাক্সের কাঠের পুরুত্ব সেটা হচ্ছে x সেন্টিমিটার। তাহলে
বাইরের মাপ হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা যদি ভেতরের মাপ বলতে এটা দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তো বাইরের দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, আমরা যদি ভেতরের দৈর্ঘ্য বের করতে চাই, ভেতরের দৈর্ঘ্য বের করতে গেলে পুরুত্বটা দুই পাশ থেকে মাইনাস হবে, অর্থাৎ দুই পাশ থেকে অর্থাৎ এক্স এক্স 2x মাইনাস হয়ে যাবে। অনেকটা ওই যে পুকুরের অঙ্কগুলোর মতো, বা আগের যে আয়তক্ষেত্রের একটা অঙ্ক করলাম আগের প্রশ্নে, আগের সৃজনশীলটাতে, সেই একই রকম দুই পাশ থেকে যোগ বা বিয়োগ হয়, সেরকম ব্যাপার এখানে। যেহেতু আমরা ভেতরের হিসাবটা বের করব, তো দুই পাশ থেকে কাঠের পুরুত্বটা মাইনাস হয়ে যাবে। তো আমরা লিখতে পারি যে বাক্সের ভেতরের দৈর্ঘ্য, সুতরাং বাক্সের ভেতরের দৈর্ঘ্য, ভেতরের দৈর্ঘ্য, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করে নিই, তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। ভেতরের দৈর্ঘ্য হবে 10 থেকে x আর x দুই পাশে, অর্থাৎ 2x মাইনাস সেন্টিমিটার। এইভাবে করে বাক্সের ভেতরের প্রস্থ, সেটা b দিয়ে প্রকাশ করছি, সেটা হবে 9 মাইনাস 2x, আর বাক্সের ভেতরের উচ্চতা বা পুরুত্ব, উচ্চতাই লিখি, সেটা প্রস্থ ছিল, প্রস্থ, আর এটা হলো উচ্চতা, সি দিয়ে প্রকাশ করব, সেটা বাইরের মাপ থেকে 2x মাইনাস সেন্টিমিটার। তাহলে বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি এগুলো হয়, বাক্সের ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, বাক্সটা আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফলের যে সূত্র আছে, ভেতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ভেতরের সম্পূর্ণ বা সমগ্র তলের ক্ষেত্রফল, যাই লিখো, সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সূত্র অনুসারে সেটা হবে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA বর্গ সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার। এখন এখানে AB BC CA এগুলো, এই মানগুলো বসিয়ে তারপরে হিসাব করব। আর সমগ্র তলের ক্ষেত্রফল প্রশ্নে দেয়া আছে হলো 262 বর্গ সেন্টিমিটার। সেই তথ্য ব্যবহার করে একটা সমীকরণ গঠন করে তারপর আমরা এখান থেকে x এর মানটা নির্ণয় করতে পারবো। বন্ধুরা, আমরা তাহলে লিখতে পারি যে প্রশ্ন মতে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু হচ্ছে, প্রশ্নে যেটা দেয়া আছে 262। এই 2টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, আর আমরা একই সাথে এই A B C এর মান বসিয়ে দিচ্ছি। A মানে হচ্ছে 10 মাইনাস 2x, তারপর B হচ্ছে 9 মাইনাস 2x, এভাবে আবার B 9 মাইনাস 2x, C হলো 7 মাইনাস 2x। নিচে লিখি প্লাস 7 মাইনাস 2x 10 মাইনাস 2x ইকুয়াল টু, ডান পাশে 262 ছিল, 2টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেলে 131 এবার এই লাইনটাতে একটু বেশ বড় সড়ো গুণ করার ঝামেলা আছে, সাবধানে গুণ করতে হবে। 10 দিয়ে প্রথমত এই রাশিটার দুইটা পদকে গুণ, 9 10 90 মাইনাস 10 দুগুণা 20x, তারপরে মাইনাস 2x দিয়ে আবার গুণ, মাইনাস 9 দুগুণা 18x, মাইনাস মাইনাসে প্লাস 4x স্কয়ার। তো এইভাবে করে বাকি যে গুণগুলো আছে সেগুলো গুণ করে দেই। 7 9 63 মাইনাস 9 দুগুণা 18x মাইনাস 14x প্লাস 4x স্কয়ার। তারপর আরো আছে 7 10 70 মাইনাস 7 দুগুণা 14x মাইনাস 20x আর প্লাস 4x স্কয়ার। বাম পাশের যে সংখ্যাটা আছে সেটাকে, ডান পাশের সংখ্যাটা সেটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, 131 ডান পাশে শূন্য করে দিলাম। এবার যেগুলো সদিশ পদ আছে সেগুলো যোগ বিয়োগ করে ছোট করব। দেখো x স্কয়ার
তিনটা পদ আছে 4x² সবগুলো, তো তিনটা 4x² যোগ করলে হবে হচ্ছে 12x²। তারপরে x যুক্ত অনেকগুলো পদ, x যুক্ত পদ 6টা পদ আছে x যুক্ত, সবগুলোই ঋণাত্মক, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে সব আমরা যোগ করে দিব। -20 প্লাস 18 প্লাস 18 প্লাস 14, 18 প্লাস 14 প্লাস 14 প্লাস 20, 14 প্লাস 20 সব মিলে হচ্ছে 104, 104x। আর সংখ্যা আছে এখানে 90, 63, 90 যোগ 63 যোগ 70, আর বিয়োগ করতে হবে ওই যে 131, 131, তাহলে এটা হবে হচ্ছে 92 প্লাস 92। হ্যাঁ, এবার সবগুলো সংখ্যা এখানকার 4 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে ভাগ করলে একটু ছোট হয়ে যাবে। 4 কমন নিলে 3 4 12 x², 104 থেকে 4 কমন নিলে 4 25 26, 26x প্লাস 4 দিয়ে 92 কে ভাগ করলে হচ্ছে 23 ইকুয়াল টু 0। এই 4টা ডান পাশে গিয়ে শূন্যের সাথে ভাগ হয়ে তো শূন্যই হয়ে যাবে, আর মাঝখানের এই অংশটাকে আমরা মিডল টার্মের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। 3x² দুই পাশে গুণ করলে যা হবে 23 আর 3 এর গুণফল, মাঝখানে আমরা 23 আর 3 নিয়ে এটাকে ভাঙতে পারি, -3x -23x, দুইটার যোগফল -26x, আর গুণফল তো সমান হবেই যেহেতু একই সংখ্যা দুই পাশে, প্লাস 23 ইকুয়াল টু হচ্ছে 0। তো প্রথম দুইটা পদ থেকে 3x কমন নেওয়া যায়, সেই ক্ষেত্রে x -1 থাকবে, আর তারপরে যদি আমরা 23 -23 কমন নেই সেই ক্ষেত্রেও x -1 থাকবে। তো এবার x -1 কমন নিব, উপরে একটু মুছে দিই। এটার পরের লাইন, এখান থেকে যদি আমরা x -1 কমন নেই, x -1, তাহলে এখানে 3x -23, 3x -23 বাকি থাকে, ইকুয়াল টু ডান পাশে 0। আমরা জানি যে একাধিক রাশির গুণফল শূন্য হলে তাদের যে কোনোটার মান শূন্য হতে পারে, তো লিখতে পারি তাহলে যে x -1 ইকুয়াল টু 0 অথবা 3x -23 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x এর মান পাবো হচ্ছে 1, আর এদিকে 3x ইকুয়াল টু 23, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 23/3। তো দুইটাই ধনাত্মক মান, আপাত দৃষ্টিতে মনে হয় যে দুইটা মানই গ্রহণযোগ্য, কিন্তু এখানে এই মানটা আসলে গ্রহণযোগ্য না। এখানে লিখে দিতে পারো গ্রহণযোগ্য নয়, তার সাথে এর কারণটাও লিখে দিতে পারো, তাহলে আরো ভালো হয়। এটা গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে যে 3 দিয়ে 23 কে যদি ভাগ করা হয়, 3 7 21, 7-এর থেকেও বড় হয়, 7 পয়েন্ট সামথিং। তো বাইরের যে মাপগুলো দেয়া ছিল সেখানে বাইরের উচ্চতাই দেয়া ছিল হচ্ছে 7 সেন্টিমিটার। বাইরের উচ্চতাই যদি 7 সেন্টিমিটার হয়, তাহলে কাঠের পুরুত্ব কি করে 7-এর থেকে বড় হতে পারে? এটা তো সম্ভব না। তো সেই কারণে বাইরের কোনো মাপের থেকেই এই কাঠের পুরুত্ব সেটা বড় হওয়া সম্ভব না, এই কারণে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান হচ্ছে 1, অর্থাৎ বাক্সের কাঠের পুরুত্ব সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। অর্থাৎ আমরা শেষে সুন্দর করে কথা দিয়ে লিখে দিব, কথার অঙ্ক কথা দিয়ে শেষ করতে হবে, কারণ আমাদের তো x এর মান বের করতে বলে নাই, x আমরা আমাদের প্রয়োজনে ধরে নিয়েছিলাম। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কাঠের পুরুত্ব তাহলে পেলাম 1 সেন্টিমিটার। এই হচ্ছে এই উদাহরণটার খ নম্বর প্রশ্নের আনসার। শেষ প্রশ্ন গ নম্বরে বলা হয়েছে বাক্সটির বৃহত্তম দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণ 16 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। বাক্সের বৃহত্তম দৈর্ঘ্যের সমান, বাক্সের বৃহত্তম দৈর্ঘ্য মানে হচ্ছে যে বাক্সের যে দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, সেটা সেই দৈর্ঘ্যের সমান বাহু বিশিষ্ট হচ্ছে একটা রম্বসের কথা বলা হয়েছে।
রম্বসে তো সবগুলো বাহুই সমান হয়, তার মানে এই ক্ষেত্রে রম্বসের বাহু, এখানে একটা রম্বস এঁকে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ABCD, এর প্রত্যেকটা বাহু হচ্ছে ওই 10 সেন্টিমিটার করে, অর্থাৎ আয়তাকার যে ঘনবস্তুটার কথা বলা হয়েছিল, বাক্সের কথা বলা হয়েছিল, সেই বাক্সের বৃহত্তম বাহুর সমান 10 সেন্টিমিটার। আর হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য বলা হয়েছে 16 সেন্টিমিটার। রম্বসের বাহু যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে 16 সেন্টিমিটার বড় কর্ণটাই হওয়ার কথা। এখানে দেখতে যেটা বড় লাগছে AC কর্ণ, এটাকে আমরা 16 সেন্টিমিটার ধরে নিচ্ছি। অন্য কর্ণ BD, সেটার মান দেওয়া নাই, বের করতে হবে যে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানো নিশ্চয়ই, সূত্র পরিমিতির সব সূত্র নিয়ে আমার একটা ভিডিও আছে, প্রয়োজন মনে করলে সেটা দেখে নিতে পারো। রম্বসের সূত্র হচ্ছে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ দুইটা কর্ণের দৈর্ঘ্য জানতে পারলে আমরা রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো একটা কর্ণের দৈর্ঘ্য তো দেওয়াই আছে, আর হচ্ছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের অন্য কর্ণর দৈর্ঘ্য জানা দরকার। অর্থাৎ অন্য কর্ণ বলতে এখানে চিত্রানুসারে BD যে কর্ণ। তো দেখতে পাচ্ছ যে AC আর BD কর্ণ দুইটা হচ্ছে পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। রম্বসের বেলাতে একটা রম্বসের বৈশিষ্ট্য আছে যে রম্বসের কর্ণদ্বয় হচ্ছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই তথ্যটা এখানে ব্যবহার করব আমরা। এই AC আর BD কর্ণ O বিন্দুতে ছেদ করেছে, O বিন্দুতে এই প্রত্যেকটা কর্ণ সমান 2 ভাগে ভাগ হবে, এবং একই সাথে মাঝখানে যে কোণগুলো উৎপন্ন হয়েছে, 4টা কোণ, প্রত্যেকটা কোণ এক সমকোণ হবে, কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এই তথ্যটা এখানে লিখে নেই, আমরা জানি, অথবা জানার কথা নাই লিখি। কর্ণ AB, আচ্ছা এখানে যে চিত্র এঁকেছি, চিত্র অনুসারে একটু বিবরণ দিয়েছি উপরে। আমরা ধরে নিয়েছি যে ABCD একটি রম্বস, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রশ্নে যেমনটা বলেছে 10 সেন্টিমিটার, আর কর্ণ AC এই ক্ষেত্রে সেটা হচ্ছে 16 সেন্টিমিটার। কর্ণ AC এবং কর্ণ হচ্ছে আরেকটা BD, কর্ণ BD পরস্পরকে O বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু কেবল এই রম্বসের জন্য না, প্রত্যেকটা রম্বসেরই এটা একটা সাধারণ বৈশিষ্ট্য যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে যে AC কর্ণটা দেয়া আছে, তার মধ্যে থেকে AO অথবা OC এই অংশগুলো সম্পূর্ণ কর্ণের অর্ধেক হবে। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং AO অথবা OC এরা পরস্পর সমান হবে, এবং সেগুলো হবে হচ্ছে AC এর অর্ধেক, অর্থাৎ 16 সেন্টিমিটারের অর্ধেক, তাহলে 8 সেন্টিমিটার। আর AOB কোণ, এবং প্রত্যেকটা কোণ মাঝখানে সেগুলো এক সমকোণ হবে। তো আমরা যে কোণটা নিয়ে হিসাব করব পরবর্তী, সেই কোণটার কথা শুধু লিখে নিচ্ছি। কোণ AOB সমান সমান এক সমকোণ। এক সমকোণ হলে সুবিধা কি? AOB এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই কোণটা সমকোণ, সেই ক্ষেত্রে ABটা হচ্ছে অতিভুজ। আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এখান থেকে BO এর মান বের করতে পারবো। আর BO হচ্ছে BD কর্ণের অর্ধেক। BO এর মান বের করে সেটাকে যদি ডাবল করে দিই, তাহলে BD কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে, আর BD কর্ণের দৈর্ঘ্য পাওয়া গেলে রম্বসটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আমি একটু জায়গা পরিষ্কার করে নিলাম। এখন AOB, যেহেতু AOB হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণ, তাহলে AOB এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ AOB হতে, এখানে পিথাগোরাসের সূত্রের কথাটা উল্লেখ করে দিতে পারো, না করলেও সমস্যা নেই। আমরা লিখতে পারবো যে AO স্কয়ার প্লাস BO স্কয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ AB স্কয়ার। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সেটা খেয়াল রাখতে হবে। AO হচ্ছে AC এর অর্ধেক, আমরা সেটা নির্ণয় করেছিলাম 8 স্কয়ার, তার উপর
বিও এটা নির্ণয় করব, আর এবি হচ্ছে 10 স্কয়ার। বিও স্কয়ার ইজ ইকুয়াল টু 80 স্কয়ার অর্থাৎ 64, সেটা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। 10 স্কয়ার করলে হচ্ছে 100 মাইনাস 64, 100 থেকে 64 মাইনাস করলে 36, তাহলে বিও হচ্ছে স্কয়ারটা ডান পাশে গিয়ে 36 এর রুট হয়ে হবে 6। বিও হচ্ছে 6, বিও বিডি এর অর্ধেক, তাহলে বিডি কর্ণ, সুতরাং কর্ণ বিডি সেটা হবে 2 ইন্টু 6 অর্থাৎ 6 দুগুণা 12 সেন্টিমিটার। তাহলে দুইটা কর্ণের দৈর্ঘ্য আমরা জেনে গেছি। একটা কর্ণ দেয়া ছিল 16 সেন্টিমিটার আর অন্য কর্ণটা বের করলাম হচ্ছে 12 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে রম্বসটার ক্ষেত্রফল। সুতরাং রম্বসটির ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। এক্ষেত্রে একটা কর্ণ হচ্ছে এসি আর একটা হলো বিডি। এসি এর মান 16 আর বিডি আমরা কেবল নির্ণয় করলাম, সেটা হচ্ছে 12। 2 আর 16 কাটলে 8, 8 12 96, 96 একক ছিল সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার বা স্কয়ার সেন্টিমিটার। তো এই হচ্ছে রম্বসটার ক্ষেত্রফল, এবং এর মাধ্যমে উদাহরণটার ক নম্বর প্রশ্নটার সমাধান শেষ হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।